21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামি খালাস। বিচারিক আদালতের রায় বাতিল, চার্জশিট অবৈধ ঘোষণা করে আদালতের পর্যবেক্ষণ। যে মামলায় সাজা দেওয়া হয়েছিল সেই মামলায় আইনগতভাবে মোকাবেলার মাধ্যমে তিনি আজকে বেকসুর খালাস পেয়েছেন। অর্থনৈতিক খাতের দুর্নীতির চিত্র তুলে ধরে শ্বেতপত্র হস্তান্তরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রণয়ন কমিটি। যুক্তরাজ্যে আবাসন খাতে হাসিনা ঘনিষ্ঠদের বিনিয়োগের সন্ধান। আওয়ামী লীগকে কারা পালাতে সহায়তা করল জানতে চায় দেশের মানুষ। খুলনার সমাবেশে বললেন জামায়াতে আমির। ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআরের সদর দপ্তরে বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীর ৫৭ জন সেনা অফিসারকে তারা নির্দয়ভাবে হত্যা করেছিল। নির্ধারিত সময়ের ১ দশক পরও কাজ শেষ হয়নি পূর্বাচল প্রকল্পে। নিশ্চিত করা যায়নি পানি ও পয়ঃনিষ্কাশন সহ প্রয়োজনীয় নাগরিক সুবিধা। ৯ মাস পর সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে গেল পর্যটকবাহী জাহাজ। কয়েকশো জনকে নিয়ে কক্সবাজার থেকে যাত্রা করল এমভি বারো আউলিয়া। প্রথম প্যাসেঞ্জার ভালো লাগছে, যাচ্ছি খুব ভালো লাগছে, ভালো লাগছে। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। বহুল আলোচিত 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্ট থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সকল আসামি। বিচারিক আদালতের অভিযোগপত্র অবৈধ ঘোষণা করেছেন বিচারপতি AKM মাসুদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ। রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে, কে গ্রেনেড সরবরাহ করেছিল তা উল্লেখ নেই চার্জশিটে। গ্রেনেড নিক্ষেপের কথা বললেও ঘটনাস্থলে কারা তা নিক্ষেপ করেছিল সাক্ষীদের বক্তব্যে সেটা উঠে আসেনি। আসামি পক্ষের যুক্তি রায়ে উল্লেখ করেছেন বিচারপতি। রায় বলা হয়, মামলার চার্জশিট বিচারিক ম্যাজিস্ট্রেট দিয়ে গ্রহণ করানো হয়নি, এটি আইনের লঙ্ঘন। অন্তর্বর্তী সরকার গঠনের পর 23শে অক্টোবর চাঞ্চল্যকর এই হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য প্রধান বিচারপতির দপ্তর থেকে হাইকোর্টের বিচারপতি AKM মাসুদুজ্জামানের নেতৃত্বাধীন বেঞ্চে পাঠানো হয়। 31শে অক্টোবর মামলার পেপার বুক পাঠের মধ্য দিয়ে শুনানি শুরু করে রাষ্ট্রপক্ষ। 21শে নভেম্বর আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি গ্রহণ শেষ হয়। এই মামলায় 2018 সালের 10 অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1 সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবু সহ 19 জনের মৃত্যুদণ্ডের আদেশ দেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনের হয় যাবজ্জীবন এবং 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। বিএনপির দাবি, ষড়যন্ত্র করে সাজা দেওয়া হয়েছে রাজনৈতিক নেতাদের। যারা এই মামলার দণ্ডপ্রাপ্ত ছিলেন এবং আপিল করেছেন এবং যারা আপিল করেননি সবাইকে এই মামলা থেকে খালাস দেওয়া হয়েছে। আমরা মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, জনাব তারেক রহমান সাহেব আজকের এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার পেয়েছেন। আওয়ামী লীগ সরকার এটাকে ব্যবহার করেছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে। তারা চেয়েছিল যে তারেক রহমানকে এই মামলা দিয়ে চিরজীবন তাকে বাইরে রাখবেন। দর্শক, বহুল আলোচিত এই রায়ের বিস্তারিত আরো খবর জানবো আমার সহকর্মী নূর নবী সরকারের কাছ থেকে। তিনি আছেন হাইকোর্ট প্রাঙ্গণে। নূর নবী, রায়ে আর কি বলা হয়েছে এবং এজলাসের পরিস্থিতি এখন আপনি কেমন দেখছেন? এজলাসের পরিস্থিতি এখন পরবর্তী বিচারিক কার্যক্রম চলছে। যখন রায় শেষ হয়েছে তখন আমরাও বেরিয়ে এসেছি, আইনজীবীরাও বেরিয়ে এসেছেন। আর পরে এসে আইনজীবীরা কথা বলেছেন গণমাধ্যমে। আর রায়ের সেরকম কোনো পর্যবেক্ষণ কিন্তু বিচারপতি দেননি। তিনি প্রায় ৪৫ মিনিটের মতো কিন্তু রায় প্রদান করেছেন, লিখিত রায়। তিনি নোট নিয়ে এসেছিলেন, সেটি কোর্টে উপস্থাপন করেছেন। বেঞ্চ কর্মকর্তা রায়টি লিখেছেন, পরবর্তীতে এই রায়টি প্রস্তুত হবে। সেখানে তিনি 3টি বিষয় আমি দাঁড়িয়ে থেকে যতদূর বুঝেছি, সাক্ষীরা কেউ প্রমাণ করতে পারেনি যে
কে হামলা করেছিল এরকম একজন সাক্ষ্য দেয়নি। এই কথা আসামিদের যে যুক্তিতর্ক সেখান থেকে বিচারপতি উল্লেখ করেছেন রায়ে। তিনি এও বলেছেন যে চার্জশিট আদায় করা হয়েছিল মুফতি হান্নানের কাছ থেকে, জবানবন্দির ভিত্তিতে চার্জশিট তৈরি করা হয়েছিল, সেখানে তাকে নির্যাতন করা হয়েছিল, এই কথা আসামিপক্ষ বলেছিল, সেটিও তিনি আমলে নিয়েছেন। এবং আসামিপক্ষের আইনজীবীরা গুরুত্বপূর্ণ একটি জায়গায় যে আর্গুমেন্ট করেছিলেন সেটিও তিনি রায়ে উল্লেখ করেছেন যে এই যে চার্জশিটটা দেওয়া হয়েছিল সেটি পলিটিক্যালি মোটিভেটেড এবং যেভাবে উপস্থাপন করা হয়েছিল ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থাপন না করে সরাসরি ট্রাইব্যুনালের বিচারকের কাছে উপস্থাপন করা হয়েছিল, এখানেও আইনগত ত্রুটি রয়েছে বলে উল্লেখ করেছেন বিচারপতি আইনজীবীদের বরাতে। তারপরে শেষে এসে তিনি অর্থাৎ বিচারিক আদালতের যে চার্জশিট দেওয়া হয়েছিল যেটার ভিত্তিতে রায় প্রদান করেছিল বিচারিক আদালত, সেই চার্জশিটটাকে বাতিল করেছেন। এর ফলে তারেক রহমান সহ অন্য যে আসামিরা রয়েছেন তারা বেকসুর খালাস পেয়েছেন। পরবর্তীতে এই পর্যন্ত রায় হওয়ার পরে আইনজীবীরা বাইরে এসে যেটি বলেছেন এটি একটি রাজনৈতিক মামলা ছিল এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে আসলে দায়ের করা হয়েছিল। আইনজীবীদের কাছে প্রশ্ন করা হয়েছিল যে তাহলে কি 21শে আগস্টের ঘটনা ঘটেনি, এই ঘটনায় যারা জড়িত তাদের বিচারের বিষয়টি কি হবে। আসলে সেখানে আইনজীবীরা বক্তব্য দিয়েছেন যে সে বিষয়ে আদালতের কাছে বিচার্য ছিল না, এই কারণে আদালত সেটির বিচার করেননি। এতগুলো মানুষ মারা গেল সে বিষয়টি কিভাবে কি হবে সে বিষয়েও কিন্তু কোনো এই রায়ের ভিতরে কিন্তু উল্লেখ করা হয়নি। আর এখানে আইনজীবীদের প্রতিক্রিয়ার পরে বিএনপি নেতা সুলতান সালাউদ্দিন টুকু এসেছিলেন গণমাধ্যমের সঙ্গে, তিনি কথা বলেছেন। তার কাছে প্রশ্ন করেছিলাম যে এই যে ঘটনাটি ঘটেছিল ক্ষমতায় থাকা অবস্থায়, তখন এক ধরনের তদন্ত হয়েছিল, আওয়ামী লীগ এসে আরেক ধরনের তদন্ত হলো, কেয়ারটেকার সরকার তৎকালীন 2007 সালে তারা তদন্ত করেছিল। তো সব কিছু মিলিয়ে মামলাটার পেছনে রাজনীতি ছিল। আবার 5 আগস্টের পট পরিবর্তনের পরে যখন একটি নতুন সরকার এসেছে তখন একটা রাজনৈতিক পট পরিবর্তন ঘটেছে। তো এই মামলাটি দায়ের, বিচারিক কার্যক্রম এবং খালাস প্রক্রিয়া এটার মধ্যে কোনো রাজনীতি আছে কিনা সুলতান সালাউদ্দিন টুকু স্পষ্ট করে বলেছেন। এটার ভেতরে আসলে তারা ন্যায় বিচার পেয়েছে, পেছনে কি রয়েছে সে বিষয়ে তিনি মন্তব্য করেননি। তিনি বলেছেন যে আমরা ন্যায় বিচার পেয়েছি, আসামিরা যারা কারাগারে আছে তারা আসলে এখান থেকে এই মামলার ফলে তারা ছাড়া পাবেন। আরেকটি বিষয় কিন্তু খুবই উল্লেখ করার মতো, এই মামলাটির ভবিষ্যৎ কী হবে। এই মামলাটির ভবিষ্যৎ যদি রাষ্ট্রপক্ষ এখন বা পরে আপিল বিভাগে আপিল করতে চায় সেই সুযোগ কিন্তু রয়েছে। অর্থাৎ আপিল বিভাগে যদি আপিল নিষ্পত্তি না করে এই রায়টি কার্যকর করে এবং বিএনপি যদি মনে করে তারা স্বস্তিদায়ক অবস্থায় রয়েছে, তাহলে ভবিষ্যতে যদি কোনো রাজনৈতিক পটে পরিবর্তন হয় তখন কিন্তু আপিল বিভাগে গেলে এই রায় উল্টেও যেতে পারে। কারণ রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষিতে কিন্তু মামলার রায় পাল্টে যায়, আমরা সেটা দেখেছি। এখন ভবিষ্যতে রাজনৈতিক পট পরিবর্তনের উপর অপেক্ষা করতে হবে এবং আপিল বিভাগ যদি এখন নিষ্পত্তি করে দেয় এই মামলাটি, তাহলে কিন্তু আর আইনগত কোনো বাধা থাকবে না আসামি পক্ষের ক্ষেত্রে। এখন বিএনপি কি করবে, আসামি পক্ষ কি করবে সেটি এখন দেখার বিষয়। ধন্যবাদ আপনাকে লুন্ডবি। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিলের রায়ে সন্তুষ্ট বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন দীর্ঘ লড়াইয়ের পর আদালত ন্যায় বিচার করেছেন। নয়াপল্টনে সংবাদ সম্মেলনে তিনি জানান আওয়ামী লীগ সরকার রাজনৈতিক প্রতিহিংসা থেকে তারেক রহমান সহ বিএনপি নেতাদের নামে মিথ্যা চার্জশিট দিয়ে এই মামলা করে, কিন্তু বর্তমান স্বাধীন বিচার বিভাগ যথার্থ রায় দিয়েছে। এ সময় ভারতের সমালোচনা করে রিজভী বলেন দেশটি বাংলাদেশকে তাদের অষ্টম সিস্টার্স বানাতে চায়। সেই ধারাবাহিকতায় ভারতীয় মিডিয়া সংখ্যালঘুদের নিয়ে বানোয়াট গল্প বলছে, মিথ্যাচার করছে বিজেপি সহ কয়েকটি দল। ভারতের এসব আচরণকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি বলেও মন্তব্য করেন রিজভী আহমেদ। জনাব তারেক রহমানকে এবং বিএনপির অন্যান্য নেতৃবৃন্দকে মানে জোর করে রাষ্ট্রশক্তি দিয়ে তারা সাজা দিবে, শাস্তি দিবে, এটাই ছিল তাদের উদ্দেশ্য। আমি মনে করি যে আপিল বিভাগ যথার্থ বিচার করেছেন, ন্যায় বিচার হয়েছে এবং আমরা দীর্ঘদিন রাজনৈতিক সংগ্রাম এবং ন্যায় বিচারের জন্য যে সংগ্রাম করেছি তার কিছুটা হলেও আজকে প্রতিফলন হয়েছে। 21শে আগস্টের গ্রেনেড হামলা ছিল বিদেশি শক্তির পরিকল্পিত ঘটনা। এর মধ্য দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফাঁসানোর চেষ্টা হয়েছিল বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। প্রেস ক্লাবে এক আলোচনায় তিনি বলেন বিভিন্নভাবে দেশ এবং অন্তর্বর্তী সরকারকে বিব্রত করার অশুভ চেষ্টা চলছে। 21শে আগস্টে গ্রেনেড হামলা হয়েছিল এবং সেই হামলাটা ছিল পরিকল্পিতভাবে কোন বিদেশি শক্তির দ্বারা। সেই গ্রেনেড হামলা কখনোই বিএনপি ইনভলভ ছিল না। বিগত দিনগুলোতে আমরা
ন্যায় বিচার পাই নাই। এই সরকারের সার্থকতার মধ্য দিয়েই এদেশের বিজয় এবং এদেশের গণতান্ত্রিক যে আমাদের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে, কিন্তু এটাকে ব্যর্থ করার জন্য একটা প্রচেষ্টা চলছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আজ দেশের অর্থনীতির শ্বেতপত্র হস্তান্তর করবে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য সহ কমিটির সদস্যরা এরই মধ্যে পৌঁছেছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ে। জানা গেছে, প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেওয়ার পরদিন অর্থাৎ কাল সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে। প্রতিবেদনের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরা হবে, বিগত 15 বছরে অর্থনৈতিক কর্মকাণ্ড, সরকারের নানামুখী উদ্যোগ, উন্নয়ন প্রকল্পে প্রশ্নবিদ্ধ অর্থ ব্যয়, বিদেশি ঋণের অর্থ ব্যবহার, আর্থিক তথ্যে গরমিল, জিডিপি মূল্যস্ফীতির তথ্যে 9/6 তুলে ধরা হবে। এছাড়া বাজেট বাস্তবায়নে অস্বচ্ছতা ও রাজস্ব আহরণে পদক্ষেপের বিষয়েও জানানো হবে। একই সঙ্গে ব্যাংক খাতের লুটপাটের দিকটিও শ্বেতপত্রে গুরুত্ব পাবে। প্রতিবেদনের সংকট থেকে উত্তরণের পদক্ষেপগুলো সুপারিশ করবে কমিটি। দর্শক, এই বিষয়ে আরো জানবো। আমার সাথে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী তানভীর মৌসুম। তিনি প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে রয়েছেন। তানভীর, শ্বেতপত্র কি জমা দেওয়া হয়েছে কিনা, বিস্তারিত কিছু জানতে পারলেন কিনা, এবং রিপোর্টে কি আছে সে বিষয়ে কোনো তথ্য কি আপনার কাছে আছে কিনা? শ্বেতপত্রটি জমা দেওয়া হয়েছে এরই মধ্যে, এবং এর মধ্যে যে শ্বেতপত্র প্রণয়ন কমিটিটি আছে তারা কিন্তু প্রধান উপদেষ্টার কার্যালয়ে এসে উপস্থিত হয়েছে, এবং এখানে কিন্তু আমরা দেখেছি যে শ্বেতপত্র প্রণয়ন কমিটি যে কাজটি এখানে করবে, সেখানে আসলে এই বিগত সরকার এবং বিগত সময়গুলোতে যে অর্থনীতির যে অসামঞ্জস্যগুলো ছিল সেই অসামঞ্জস্যগুলোই কিন্তু আসলে এক্ষেত্রে তুলে ধরা হবে। এবং এই যে এই কমিটি, প্রণয়ন কমিটি সবাই কিন্তু এর মধ্যে এসে উপস্থিত হয়েছে, এবং তারা যদি পরবর্তীতে বের হয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন, সেখানে কিন্তু পরবর্তীতে আমরা জানতে পারবো যে আসলে কি কি থাকছে এই শ্বেতপত্রে। ইশরাত। তানভীর, ধন্যবাদ আপনাকে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ রাজনীতিক ও ব্যবসায়ীদের বিপুল সম্পত্তির সন্ধান মিলেছে যুক্তরাজ্যে। ব্রিটেনের আবাসন খাতে অন্তত 40 কোটি পাউন্ড বিনিয়োগ করেছেন তারা। ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ানে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে এমন তথ্য। বলা হয়েছে, প্রায় 350টি সম্পত্তির সন্ধান পাওয়া গেছে হাসিনা ঘনিষ্ঠদের নামে। ওইসব সম্পত্তি গড়ে উঠেছে বাংলাদেশ থেকে পাচার করা অর্থে। ফ্ল্যাট থেকে শুরু করে বিশাল অট্টালিকাও রয়েছে এই তালিকায়। যুক্তরাজ্য সহ একাধিক দেশের বিভিন্ন অফশোর কোম্পানির নামে কেনা হয় সেগুলো। মালিকানায় সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী সহ কয়েকজন ব্যবসায়ীর নাম রয়েছে। মূলত ব্রিটিশ গণমাধ্যম অবজারভার এবং বার্লিন ভিত্তিক দুর্নীতি বিরোধী প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের যৌথ অনুসন্ধানে বেরিয়ে এসেছে এসব তথ্য, জানিয়ে রিপোর্ট প্রকাশ করেছে গার্ডিয়ান। আওয়ামী লীগ 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে গেলেও তাদের কারা সহায়তা করেছে তা জানতে চায় দেশের মানুষ। খুলনায় ইস্টার্ন জুট মিলস শ্রমিক ময়দানে জামায়াতে ইসলামী আয়োজিত সমাবেশে কথা বলেছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, ক্ষমতা স্থায়ী করতে প্রথমে পিলখানা হত্যাকাণ্ড ও পরে জামায়াত নেতাদের ফাঁসি দেয় আওয়ামী লীগ। দেশ থেকে সব বৈষম্য দূর করার তাগিদ দেন জামায়াত আমির। বলেন, দেশে শান্তি থাকলেও তা কারো সহ্য হচ্ছে না। শান্তি বিনষ্টে বিতাড়িত ফ্যাসিস্টরা ষড়যন্ত্র করছে। বিদেশিদের প্রভু না মানার কথাও জানান জামায়াতের আমির। জাতীয় স্বার্থে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। হাজার হাজার লাখ লাখ মামলায় কোটি কোটি মানুষকে মামলার জালে বন্দী করেছে। ঘরে বাইরে মানুষের শান্তি এবং নিরাপত্তা কেড়ে নিয়েছে। কার্যত বাংলাদেশকে একটা বৃহত্তর কারাগারে পরিণত করেছিল। এরা ছিল বেপরোয়া। এরা না আল্লাহকে ভয় করেছে, না মানুষকে সম্মান এবং সমীহ করেছে। এরা মানুষকে মানুষ গণ্য করে নাই। দেশের ক্রান্তিকালে সেনাবাহিনী জনগণের পাশে দাঁড়িয়েছে। সবাই মিলে কাজ করলে দেশের এই ক্রান্তি লগ্ন থেকে বের হওয়া যাবে, কথা বলেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধার সেনা সদস্যদের সংবর্ধনা এবং সেনাবাহিনীর শান্তিকালীন পদক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এ সময় মুক্তিযোদ্ধাদের অবদানের কথাও স্মরণ করেন সেনাপ্রধান। বলেন, মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের জন্যই আজকের এই অবস্থান। দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী দিনরাত কাজ করে যাচ্ছে বলেও জানান ওয়াকারুজ্জামান। অনুষ্ঠানে 2023-24 অর্থ বছরে শান্তিকালীন সময়ে বিভিন্ন বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে 28 জন সেনা সদস্যকে পদক পরিয়ে দেন সেনাপ্রধান।
সেনাবাহিনী দেশের ক্রান্তিকালে অনেক ভালো কাজ করে যাচ্ছে। দেশ এবং জাতি এই সেনাবাহিনীর কাছে কৃতজ্ঞ। দিনরাত সেনার সদস্যরা পরিশ্রম করে যাচ্ছে দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজে। আমরা সবাই মিলে যদি কাজ করি, ইনশাল্লাহ আমরা এই দেশের এই ক্রান্তি লগ্ন থেকে দেশকে উদ্ধার করতে সক্ষম হব, একটা শান্তি সুশৃঙ্খল ভবিষ্যতের দিকে যেতে সক্ষম হব। 2013 সালে শেষ হবার কথা যে প্রকল্পের 2024 সালের শেষেও সেটির বেশিরভাগ কাজই শেষ করতে পারেনি রাজুক। নিশ্চিত করা যায়নি অতি প্রয়োজনীয় নাগরিক সুবিধা। দফায় দফায় পরিবর্তন হয়েছে নকশা আর মেয়াদ। এ নিয়ে হতাশা, ক্ষোভ জমেছে গ্রাহকদের মধ্যে। প্রকল্পের কাজের ধীরগতির জন্য রাজুককে দুষছেন নগর পরিকল্পনাবিদরা। যদিও 2025 সালের জুনের মধ্যে সব কাজ শেষ হবার কথা জানিয়েছেন প্রকল্প পরিচালক। সহকর্মী জিহাদ ইসলামের ক্যামেরায় রাজীব আহমেদের রিপোর্টে বিস্তারিত। পূর্বাচল ঢাকার মধ্যে আরেক ঢাকা। কথা ছিল আধুনিক সব নাগরিক সুবিধা মিলবে এই উপশহরে, কিন্তু সেটি কথাই থেকে গেছে, বাস্তবায়ন হয়নি এখনো। রাজধানীর উপর চাপ কমাতে প্রায় 6000 একর জায়গা নিয়ে শুরু হয় পূর্বাচল নতুন শহর প্রকল্পের কাজ। 1995 সালে শুরু হয়ে শেষ হবার কথা ছিল 2013 সালের জুনে। তারপরও প্রায় এক যুগ পর কয়েকটি নির্মাণাধীন সহ বাড়ি উঠেছে মাত্র 150-র মতো। রাজুকের পরিকল্পনায় এই প্রকল্পের 30টি সেক্টরে আবাসিক প্লট হবে 21,000। গেল 28 বছরে প্রকল্পের নকশা বদলের সঙ্গে দফায় দফায় মেয়াদ বাড়ায় অস্বস্তি, দুশ্চিন্তায় আছে গ্রাহকরা। রোগী যদি অসুস্থ হয়, কাছে কোনো হাসপাতাল নাই, হয় খিলকেত লয়ে যাই, আনালে মানে বিভিন্ন ঢাকার দিকে লয়ে যাওয়া লাগে। বাড়ি ঘর করলে আপনার অনেক দূরে যেতে চাই লেখাপড়া করতে। যেগুলি সুযোগ সুবিধা থাকার কথা ওগুলো হচ্ছে না বিদায় মনে করেন এই যে বাড়িঘর এগুলো হচ্ছে না, নাহলে কিন্তু হয়ে যেত, অনেক আগে হয়ে যেত। সরজমিনে এসব অভিযোগের সত্যতাও মিলেছে। পানি সরবরাহই নিশ্চিত করা যায়নি অন্তত 60 ভাগ এলাকায়। নেই পয় নিষ্কাশন, নিরাপত্তা, হাসপাতাল বা বাজারঘাট। বিদ্যুতে নাই, আবার আপনার গ্যাস নাই, পানি নাই, ওইভাবে বাজারঘাট নাই, মানুষ আইসা যে থাকবে এরকম পরিবেশটা এখন এই পাটটায় সৃষ্টি হয় না। একটি পরিকল্পিত উপশহর প্রকল্পের ধীরগতির জন্য পুরো দায়ভার রাজুককে দিতে চান নগর পরিকল্পনাবিদরা। বলছেন, একদিকে প্রকল্পের কাঙ্ক্ষিত অবকাঠামোগত উন্নয়নের ধীরগতি, অপরদিকে বেসরকারি আবাসন কোম্পানিগুলো তাদের প্রকল্পগুলো অনেক দূর এগিয়ে নিচ্ছে। দুয়ে মিলে হতাশা ভর করেছে এই প্রকল্পের গ্রাহকদের মধ্যে। কেন্দ্রীয় ঢাকার উন্নয়ন নিয়ন্ত্রণ না করার কারণে আলটিমেটলি যেটা হলো যে পূর্বাচল এবং ঢাকার মাঝখানে পরিপূর্ণ অনেক ধরনের আবাসন হলো, পূর্বাচলটা এখনও সেই মানধাতার আমলেই পড়ে আছে। সেখানে এটা এখন এক ধরনের সরকারের উপরে বোঝা হয়ে গিয়েছে। পূর্বাচলে যে ইনভেস্টমেন্ট তার তুলনায় এখন পর্যন্ত রিটার্ন প্রাইস 0 বলা যায়। রাজুক যেন অবশ্যই খুব দ্রুততার সাথে সকল ধরনের নাগরিক পরিষেবা এবং নাগরিক সুবিধা দিয়ে নিশ্চিত করে। তবে এমন বাস্তবতার মাঝেও পূর্বাচল প্রকল্পের নাগরিক সুযোগ সুবিধা আগামী জুনের মধ্যে নিশ্চিত করার বিষয়ে আশাবাদী প্রকল্প পরিচালক। বিদ্যুৎ, পানি এবং এগুলো আমরা করে দেব, এবং রাস্তাঘাট, তারপর খেলার মাঠ, পার্ক, এই যে স্কুল, মসজিদ, এগুলো আমরা আগামী জুনের মধ্যে আমরা মানুষ যেন স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারে। প্লাস সিকিউরিটির বিষয়টাও আমরা কনসার্ন, যে কারণে আমরা থানা না হওয়া পর্যন্ত পুলিশ ফাঁড়ি করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। প্রায় 30 বছরেও এই প্রকল্প কেন বাস্তবায়ন করা যায়নি তা তদন্তেরও দাবি করেছেন নগর পরিকল্পনাবিদরা। অপরিকল্পিত নগরায়নে না বিশ্বাস ওঠা রাজধানীর নাগরিকদের যে পরিকল্পিত উপশহরের স্বপ্ন দেখিয়েছে এই পূর্বাচল, সে স্বপ্ন কবে নাগাদ সত্যি হবে তা এখন দেখার অপেক্ষা। রাজীব আহমেদ, যমুনা নিউজ, পূর্বাচল, ঢাকা। 9 মাস বন্ধ থাকার পর কক্সবাজার থেকে সেন্ট মার্টিনের জাহাজ চলাচল শুরু হয়েছে। সকাল 10টার দিকে শহরের BIWTA জেটিঘাট থেকে 6 শতাধিক যাত্রী নিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায় MV-12 আউলিয়া জাহাজটি। কর্তৃপক্ষ জানায়, জাহাজের সর্বনিম্ন যাত্রী ভাড়া 1800 টাকা, আর কেবিন বুক করলে গুনতে হবে 18,000 টাকা পর্যন্ত। বিকেল 4টা নাগাদ জাহাজটি সেন্ট মার্টিনে পৌঁছানোর আশা করছেন কর্তৃপক্ষ। ঘণ্টাখানেক অবস্থান করে আবার কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেবে জাহাজ। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রতিদিন সেন্ট মার্টিন থেকে যেতে পারবেন 2000 পর্যটক।
গতকালকে রাতেই আমি টিকিট কেটেছি আর কি, এবং হচ্ছে রাতেই ওরা আমাদেরকে রাতে ট্রাভেল পাস দিয়ে দিয়েছে, কোনো ভোগান্তিতে করতে হয়নি। যেতে পারবো কি যেতে পারবো না, শেষে আসলাম, ট্রাভেল পাসটা দিল। নতুন শিপ চালু হয়েছে, তো আমরা মানে প্রথম প্যাসেঞ্জার, ভালো লাগছে আর কি। শুরু হলো বিজয়ের মাস ডিসেম্বর। পৃথিবীর মানচিত্রে একটি নতুন ভূখণ্ডের স্বীকৃতি আদায়ের মাস। 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে বাংলার দামাল সন্তানদের ছিনিয়ে আনা বীরত্বগাথা অর্জনের মাস ডিসেম্বর। কয়েক মাস আগে ছাত্র জনতার বিজয়ের পর এবারের বিজয়ের মাসে থাকছে নতুন উদ্দীপনা। দেশের শান্তি শৃঙ্খলা ও অর্থনৈতিক উন্নয়নে গণতন্ত্রের যে প্রত্যাশা, তাও ধ্বনিত হবে দেশবাসীর মুখে। বাঙালির হাজার বছরের ইতিহাসে শ্রেষ্ঠ ঘটনা 1971 সালের মুক্তিযুদ্ধ, যার গৌরবোজ্জ্বল সমাপ্তি 16 ডিসেম্বর। বিশ্ব মানচিত্রে স্থান পায় লাল সবুজের পতাকা, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। 24 বছরের পাকিস্তানি শাসন শোষণ পদানত হয় রক্তক্ষয়ী যুদ্ধে, লিখিত হয় বীরত্বগাথা। বিজয়ের পূর্ব মুহূর্তে দেশীয় দোসর রাজাকার আল বদর আল শামসের সহযোগিতায় মেধাবী সন্তান বুদ্ধিজীবীদের নৃশংস হত্যাযজ্ঞে মেতেও শেষ রক্ষা হয়নি হানাদার বাহিনীর। গৌরবদীপ্ত চূড়ান্ত বিজয়ে বিশ্বে আত্মপরিচয় লাভ করে বাংলাদেশ। 71-এর মুক্তিযুদ্ধ ছিল একটা দীর্ঘ লড়াইয়ের একটা সবচাইতে গুরুত্বপূর্ণ পর্ব। বাংলাদেশের মানুষ লড়াই করেছেন একটা স্বাধীন দেশের জন্য, একটা বৈষম্যহীন, অসাম্প্রদায়িক, একটা সংবেদনশীল মানবিক সমাজ তৈরির জন্য। সেটা পূর্ণ হয় নাই। যে 71-এর মুক্তিযুদ্ধ যে অসমাপ্ত কাজ, সেই অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্যই 24-এর গণঅভ্যুত্থানের শক্তিটা তৈরি হয়েছে। বিজয় দিবস ঘিরে প্রতি বছরই আড়ম্বর থাকে ডিসেম্বর মাস জুড়ে। 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর এবারের বিজয় উদযাপন হবে নতুন উদ্দীপনায়। সরকারি বেসরকারি আয়োজনে এবারের প্রত্যয় ভিন্ন। অভ্যুত্থানের পর বৈষম্যহীন দেশ গড়ার যে স্বপ্নযাত্রা শুরু হয়, সেটি সামনে এগিয়ে নিয়ে যাওয়ার দাবি সবার কণ্ঠে। মুক্তিযুদ্ধের সংগঠক ইতিহাসবিদদের মতে এমন বাংলাদেশ বিনির্মাণে প্রয়োজন জাতীয় ঐক্যের। বৈষম্যহীন বাংলাদেশের ক্ষেত্রে ঐক্যের প্রধান শর্ত হচ্ছে বৈষম্যহীন রাজনীতি, মানে যে রাজনীতি বৈষম্যহীন বাংলাদেশের কথা বলে। যেমন আমাদের তো অনেক রকম বৈষম্য আছে, শ্রেণী বৈষম্য আছে, ধর্মীয় বৈষম্য আছে, জাতিগত বৈষম্য আছে, লিঙ্গীয় বৈষম্য আছে। সেই জন্য বৈষম্যহীন বাংলাদেশের লড়াইটা হচ্ছে সকল মানুষের, কিন্তু এখানে রাজনৈতিক বা অর্থনৈতিক সেই সব শক্তি আসবে যারা বৈষম্যহীন বাংলাদেশের কথা বলে। তো এই আকাঙ্ক্ষাটা জনগণের, সেই আকাঙ্ক্ষার পক্ষে লড়াই এবং শক্তিটা বাড়ানোই হচ্ছে আমাদের কাজ। বিজয়ের মাসে বিজয়ের আনন্দে উচ্ছ্বসিত হবে দেশবাসী। শ্রদ্ধা ভালোবাসায় মাথা নোয়াবে অগণিত বীরদের প্রতি। নানা আয়োজনে ধ্বনিত হবে বিজয় গাথা আর সকল বাংলাদেশের স্বপ্ন। তাওহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ অর্জন জাতিকে নতুন করে উদ্দীপনা যোগাবে, এমন মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। সকালে বিজয়ের মাস শুরু উপলক্ষে র্যালির আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা থেকে শুরু করে টিএসসি হয়ে স্মৃতি চিরন্তন চত্বরে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন স্বেচ্ছাসেবীরা। র্যালির শেষে উপাচার্য বলেন, গণ অভ্যুত্থানের সময় যারা প্রাণ দিয়েছে তাদের স্মৃতি নিয়েই আগামীতে কাজ করতে হবে, আর পেছনে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় জাতির কাছে দায়বদ্ধ থেকে কাজ করবে বলেও জানান তিনি। সকল বাধা আর ষড়যন্ত্র মোকাবেলা করে সামনে দেশ এগিয়ে যাবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন উপাচার্য। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের অংশগ্রহণে জাতীয় সঙ্গীত ও দেশাত্মবোধক গান পরিবেশিত হয়। এই গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে আমাদের এখন দায় এবং দায়িত্ব অনেক বেড়ে গেছে। আমাদের পিছনে যাবার আর কোনো পথ নেই। সমস্ত বাধা বিপত্তি, সমস্ত বিভিন্ন মুখী আমাদের যে বাধা এবং ষড়যন্ত্র আছে, সব পায়ে তুলে আমরা
সামনে এগিয়ে যাব। ভারতের উদ্দেশ্যে রওনা হওয়া ইসকনের 70 ভক্তকে বেনাপোল ইমিগ্রেশন থেকে ফেরত পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ ইমতিয়াজ আহমেদ ভুইয়া। তিনি জানান, শনিবার সন্ধ্যা থেকে রোববার সকাল পর্যন্ত বিভিন্ন জেলা থেকে ভারতে যাওয়ার জন্য ইসকনের 70 জন ভক্ত বেনাপোল চেকপোস্টে আসেন, কিন্তু ইমিগ্রেশন পুলিশের পক্ষ থেকে তাদের ভ্রমণের অনুমতি দেওয়া হয়নি। ইমিগ্রেশন পুলিশ জানায়, প্রাথমিকভাবে এ যাত্রা সন্দেহজনক মনে হওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়। এতে হতাশা প্রকাশ করেছেন ইসকন ভক্তরা। জানান, ধর্মীয় আচার পালন করতেই ভারতে যেতে চেয়েছিলেন তারা। দেশের অর্থনৈতিক নীতিমালা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। পাশাপাশি নাগরিক সমাজের পক্ষ থেকে সরকারকে দায়বদ্ধতার মধ্যে আনতে কাজ করে যাচ্ছে সংস্থাটি। প্রতিষ্ঠানটির 30 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সেমিনারে বক্তারা এসব কথা বলেন। আলোচনায় অংশ নিয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, পট পরিবর্তনের ফলে দেশের মানুষের মনোজগতে বড় ধরনের পরিবর্তন হয়েছে। সবারই আকাঙ্ক্ষা মুক্ত সমাজ। সংস্কার করেই সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং এটিকে চলমান রাখতে হবে। এই সংস্কার হতে হবে রাজনৈতিক এবং জনগণের মতামতের ভিত্তিতে। এ সময় গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের আহ্বান জানিয়ে সম্পাদক মাহফুজ আনাম বলেন, গত সরকারের পতনের মূল কারণ ছিল মিডিয়ার কণ্ঠরোধ করা। এজন্য অনেক সঠিক তথ্য থেকে সরকার বঞ্চিত হয়েছে। সাডেনলি এটা ফাস্ট ফরওয়ার্ড একটা অনেকগুলো বিষয় হঠাৎ করে তখন আমরা মনে করি যে এটা বড় ধরনের পরিবর্তনে যে সময় আসার একটা সুযোগ সৃষ্টি হয়, সেটা মনে হয় বাংলাদেশে এখন এসছে আমরা মনে করি। আপনি নির্বাচনকে যদি কণ্ঠরোধ করেন এবং নির্বাচন মানুষকে ভোট অধিকার থেকে বঞ্চিত করেন, তাহলে ওই যে কথাটা বলেছে যে অন্য অনেক অধিকার থেকে আপনাকে বঞ্চিত করতেই হবে। পদোন্নতি, বেতন বৈষম্য দূর করা সহ 9 দফা দাবি বিবেচনা করায় 4 ডিসেম্বরের মহাসমাবেশের কর্মসূচি প্রত্যাহার করেছে সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ। জনপ্রশাসন সচিবের সাথে বৈঠক শেষে এই ঘোষণা দেন সংগঠনের সভাপতি বাদিউল কবির। বলেন, কর্মচারী প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে জাতীয় পে কমিশন গঠন, বেতন বৈষম্য দূর করা, 20টি গ্রেডের পরিবর্তে 10টি বেতন গ্রেড চালু, 50% মহার্ঘ ভাতা এবং 100% পেনশন গ্র্যাচুইটি প্রথা চালু সহ 9 দফা নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। এছাড়াও পদোন্নতির ক্ষেত্রে বঞ্চিতদের প্রাপ্যতা অনুযায়ী সংখ্যানুপাতে পদ সংরক্ষণের বিষয়ে ইতিবাচক সরকার। তাই মহাসমাবেশ কর্মসূচি প্রত্যাহার করে পরিষদ। জনপ্রশাসন সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান বলেন, কর্মচারীরা যেসব দাবি তুলে ধরেছেন তা যৌক্তিক। 3 ধাপে কর্মচারীদের দাবি বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি। কর্মকর্তাগণ বসে আমাদের দাবির যৌক্তিকতা স্বীকার করে নিয়েছেন এবং দাবিগুলো পর্যায়ক্রমে আমাদের সাথে আলোচনা করে এটা সমাধান করা হবে। যতটুকু আইনের মধ্যে থেকে বিধির মধ্যে থেকে সুযোগ সুবিধা দেওয়া যায়, এই কাজগুলোর পথ আজকে থেকে খোলা। ওরা এগুলো মেনে নিয়ে ওরা বলছে, স্যার আমরা টাইম টু টাইম আসবো, আমাদের প্রতিনিধি ঠিক করবো, আমরা বলবো, আমরা এখান থেকে ফল পাবো। দ্যাট ইজ দি প্ল্যাটফর্ম।